আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য ডেভিল টেকস ইউ টু। এই মুভিতে আমরা এমন এক শয়তানকে দেখি যে 7 জন বন্ধুর পেছনে লেগে যায়, কিন্তু সেই বন্ধুরা কি ওই শয়তানের হাত থেকে বাঁচতে পারে, নাকি শয়তান তাদের তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলে? তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এর ফার্স্ট পার্ট আগেই চ্যানেলে এক্সপ্লেন করেছি। যদি আপনি পার্ট 1 না দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে আগে সেই ভিডিওটি দেখে আসেন, কারণ এই মুভির পুরো গল্প প্রথম মুভির সঙ্গে যুক্ত। ওটা না দেখলে এই মুভিটি আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না। আমি সেই ভিডিওর লিংক ডিসক্রিপশনে পিন করে রেখেছি। তাহলে শুরু করা যাক এই গল্প। কিন্তু ভিডিও শুরু করার আগে মেইন ক্যারেক্টারদের সম্পর্কে জেনে নেন। এই মুভির গল্প মোট 9 জন মানুষকে ঘিরে: গাদিস, বুডি, ক্রিস্টি, লিও, মার্থা, জেনা এবং দেবী। আর যদি আপনি প্রথম পার্ট দেখে থাকেন তাহলে এলফি আর নারাকে তো আগেই চেনেন। এবার শুরু করা যাক এই ভিডিও। মুভির শুরুতে আমরা এক মেয়েকে দেখি যার নাম গাদিস। তাকে দেখেই পরিষ্কার বোঝা যায় সে কোনো একটা বিষয়ে খুবই ভয় পেয়েছে। ঠিক সেই সময় গাদিসের সঙ্গে দেখা করতে আসে তার বোন দেবী। দেবী গাদিসকে এই অবস্থায় দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং তাকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তার সঙ্গে আসলে কি হয়েছে। তখন গাদিস তার বোনকে বলে এই অবস্থার জন্য অন্য কেউ নয়, বরং আইয়ুব দায়ী। আইয়ুব আবার ফিরে এসেছে। এখন আইয়ুবকে এটা তোমরা ভিডিওর পরের অংশে জানতে পারবে। এটা শুনে দেবী কিছুই বুঝতে পারে না এবং অবাক হয়ে বলে, আইয়ুব তো অনেক বছর আগেই মারা গেছে। একজন মৃত মানুষ কিভাবে তোমাকে বিরক্ত করতে পারে? হয়তো এটা তোমার কোনো ভুল ধারণা। কিন্তু গাদিস তার আঘাতগুলো দেখিয়ে বলে, এই মুহূর্তে আইয়ুব এখানেই উপস্থিত আছে এবং তোমার দিকেই তাকিয়ে আছে। তার এই অবস্থা দেখে দেবী সিদ্ধান্ত নেয় আজ রাতে সে গাদিসের সঙ্গেই থাকবে। এরপর গাদিস ঘুমাতে চলে যায়। আর সে চলে যাবার পর দেবীর নজর পড়ে কিছু পুরনো নিউজপেপার কাটিংসের দিকে। এই কাটিংসগুলোতে লেসমানা আর তার পরিবারের মৃত্যুর খবর ছাপা হয়েছিল। সেই সঙ্গে সেখানে এলফি আর নারার কথা উল্লেখ ছিল। এরপর দেবীর নজর পড়ে সেখানে থাকা তাদের ছোটবেলার ছবিগুলোর দিকে। সেই ছবিগুলো দেখে দেবীর খুব অদ্ভুত লাগে, কারণ সেই ছবিগুলোর মধ্যে স্পষ্টভাবেই কিছু একটা গড়বড় ছিল। এখন সেই গড়বড়টা কি ছিল তা আমরা পরে জানতে পারব, আর সেটা জানলে তোমাদের গা শিউড়ে উঠবে। কিন্তু ঠিক তখনই দেবীর পেছনে এক শয়তানি ছায়া দেখা যায়, যেটা পরের মুহূর্তেই তার ওপর আঘাত করে। এরপর সকাল হলে যখন গাদিস কোথাও দেবীকে দেখতে পায় না, তখন সে চিন্তিত হয়ে তাকে খুঁজতে শুরু করে। হঠাৎ তার নজর পড়ে মেঝের দিকে, যেখানে উপর থেকে রক্ত ঝরছিল। গাদিস উপরের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়, কারণ সে দেখে দেবী ডেমনিক সিম্বলের ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে গাদিস ভেঙে পড়ে এবং ভীষণভাবে কাঁদতে শুরু করে। এরপর আমরা এলফিকে দেখি, যে সেই ঘটনার পর নারাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে। কিন্তু বাড়িতে আসার পরেও এলফি অনুভব করছিল কালো ম্যাজিক করা সেই নারী কোথাও না কোথাও এখনও তার আশপাশেই আছে। পরদিন সকালে এলফির নজর পড়ে কিছু অচেনা মানুষের ওপর, যারা মুখে মাস্ক পরে এলফির বাড়িতে ঢুকে পড়ে। তাদের দেখা মাত্রই এলফি তাদের ওপর আঘাত করে, কিন্তু তারা আগে থেকেই প্রস্তুত ছিল এবং সেই সময় তারা তাকে জোরে শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তারা নারা আর এলফিকে শহর থেকে অনেক দূরে থাকা একটি ধ্বংসপ্রাপ্ত অনাথ আশ্রমে নিয়ে যায়। কিছুক্ষণ পর এলফির হোশ ফিরলে সে আতঙ্কিত হয়ে নারাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার সামনে হাজির হয় সেই 3 জন, যারা 2 জনকে কিডন্যাপ করেছিল। তারা নিজেদের নাম বলে জেনা, বুডি আর লিও। জেনা এলফির কাছে কিডন্যাপ করার জন্য ক্ষমা চায় এবং বলে, তোমাদের এখানে আনা আমাদের বাধ্যবাধকতা ছিল। এরপর জেনা তাকে বলতে শুরু করে, 15 বছর আগে আমরা 7 জন এই একই অনাথাশ্রমে ছিলাম, আর এই 7 জনই হল সেই বাচ্চারা যাদের নাম আমি মুভির শুরুতে বলেছিলাম। জেনা আরও বলে, সেই সময় আমাদের দেখাশোনা করত, অর্থাৎ এই অনাথাশ্রম চালাতো আইয়ুব আর তার স্ত্রী। তখন সবকিছু একদম ঠিকঠাকই চলছিল। আইয়ুব আর তার স্ত্রী আমাদের খুব ভালোভাবে দেখাশোনা করতেন। কিন্তু একদিন হঠাৎ আইয়ুবের স্ত্রীর মৃত্যু হয়, আর তারপর থেকেই তার আচরণ পুরোপুরি বদলে যেতে থাকে। সে কোনো কারণ ছাড়াই আমাদের মারধর করত, আর সামান্য ভুল হলেই আমাদের অন্ধকার ঘরে আটকে রাখত। অনেক অনেক দিন পর্যন্ত সে আমাদের খাবারও দিত না। এর পাশাপাশি আইয়ুব প্রায়ই অনাথ আশ্রমের বেসমেন্টে গিয়ে কিছু অদ্ভুত ধরনের রিচুয়াল করত, যেখানে আমাদের যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার অত্যাচার আরও বেড়েই চলেছিল, আর শেষ পর্যন্ত একদিন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমরা সবাই মিলে একটা প্ল্যান বানাই এবং আইয়ুবকে সেই বেসমেন্টেই পুড়িয়ে মারি। কিন্তু মরার আগে আইয়ুব চিৎকার করে বলছিল, ডেভিল তোমাদের কাউকে ছাড়বে না, কারণ তোমাদের ডিল আমি আগেই ডেভিলের সঙ্গে করে রেখেছি। এরপর জেনা বলে যে আইয়ুব মারা গেছে প্রায় 15 বছর আগে,
আর এখন তাদের মনে হচ্ছে তার দেওয়া সেই অভিশাপ দেবীর মৃত্যুর সঙ্গেই শুরু হয়ে গেছে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো দেবীকে কে মেরেছে, আর গাদিস যে আইয়ুবের কথা বলছিল সে আসলে কোন আইয়ুব। তাদের ধারণা ছিল দেবীর পর এখন আইয়ুব বেঁচে থাকা বাকি 6 জনকেও একে একে মেরে ফেলবে। আর ঠিক এই কারণেই তারা এলফিকে এখানে এনেছিল, কারণ তারা চেয়েছিল এলফি তাদের সাহায্য করুক। আসলে এরা খবরের কাগজে জানতে পেরেছিল এলফি আগেও ডেমনিক স্পিরিটের মতো শক্তির সঙ্গে লড়াই করেছে। এদের অবস্থা দেখে এলফি না চাইলেও শেষ পর্যন্ত তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর এলফি সেই পুরনো অনাথাশ্রমটি এক্সপ্লোর করতে শুরু করে। ঘুরতে ঘুরতে যখন সে ওপরের ফ্লোরে পৌঁছায় তখন আমরা এলফির পেছনে আইয়ুবের আত্মাকে দেখি, যে দ্রুত তার দিকে দৌড়ে আসে আর পরের মুহূর্তেই হঠাৎ গায়েব হয়ে যায়। এই দৃশ্য দেখে এলফি ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে নিচে দৌড়ে আসে। এখন সে পুরোপুরি বিশ্বাস করে ফেলে এই লোকগুলোর কথায় সত্যিই কিছু আছে। এরপর তারা এলফিকে গাদিস, ক্রিস্টি আর মার্থার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই 6 জনই ছিল সেই মানুষগুলো যাদের পেছনে আইয়ুব লেগেছিল। এরপর জেনা এলফিকে একটি কালো বই দেয়, যার ভেতরে এলফি সেই আত্মাকেই দেখতে পায় যার সঙ্গে সে আগেও একবার মুখোমুখি লড়াই করেছিল। তখন এটা দেখে এলফি আবার ভয় পেয়ে যায় আর বইটা ফেলে দিয়ে সোজা আশ্রমের বাইরে দৌড়ে যায়। এরপর বুডি তার কাছে আসে এবং জানায় যে এই বইটা আইয়ুবকে এক কালো জাদুকর এক মহিলা দিয়েছিল। এখানেই আমরা জানতে পারি ওই মহিলা আর কেউ নয়, ঠিক সেই একই মহিলা যার আত্মা এলফির পরিবারের পেছনে লেগেছিল। বুডি বলে যে আইয়ুব তার স্ত্রীকে আবার জীবিত করার জন্য ওই মহিলার সাহায্যে কালো জাদু করছিল। এই কথাগুলো শুনে এলফি বুঝে যায় এই সব কিছুর পেছনে আসল কারণ ওই মহিলাই। এরপর এলফি নিজেও তার গল্প শেয়ার করে এবং বলে যে এই সব ঘটনার মূল কারণ ওই মহিলাই। এরপর আমরা জানতে পারি এই পুরো এলাকায় একদমই নেটওয়ার্ক ছিল না। এই কারণেই তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ওয়াকি টকি ব্যবহার করছিল। এরপর সবাই সেই বেসমেন্টের কাছে পৌঁছে যায় যার ভেতরে তারা আইয়ুবকে পুড়িয়ে মেরেছিল, কিন্তু ক্রিস্টি মানা করা সত্ত্বেও তারা বেসমেন্টের দরজা খুলে ফেলে। এই কারণে ক্রিস্টি নারার সঙ্গে বাইরে চলে যায় আর বাকিরা বেসমেন্টের ভেতরে ঢুকে পড়ে। সেখানে মার্থ সেই ডায়েরিটা ডিকোড করে ফেলে। তার হিসেব অনুযায়ী আইয়ুব শয়তানের গডের সঙ্গে তার স্ত্রীর জীবনের বদলে এই 7টা বাচ্চার বলি দেওয়ার ডিল করেছিল, কিন্তু সে তার ডিল পূর্ণ করার আগেই এই বাচ্চারাই তাকে মেরে ফেলে। এর ফলে তার ডিল পূর্ণ হয় না, আর ঠিক সেই ডিলটাই পূর্ণ করার জন্য এখন সে আবার ফিরে এসেছে। মার্থ জানায় এই বই অনুযায়ী এই অভিশাপ শুধু সেই মানুষটাই ভাঙতে পারে যে এখানে লেখা মন্ত্রগুলো পড়তে পারবে। এখন সবার আশা গিয়ে পড়ে এলফির ওপর। মার্থ বলে, তুমি আগেও এমন শক্তির মুখোমুখি হয়েছ, এই কারণেই তুমি এই মন্ত্রগুলো পড়তে পারবে। মার্থের কথায় এলফি নিজের রক্তের কয়েক ফোঁটা বইয়ের ওপর লাগায় এবং মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র পড়তেই এলফির পুরো শরীর কাঁপতে থাকে। তার চোখের সামনে অতীতের সেই ঘটনাগুলো ভেসে ওঠে যেখানে বাচ্চারা আইয়ুবকে আগুনে পুড়িয়ে মেরেছিল। অল্প সময়ের মধ্যেই এলফি অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। এই সময়েই চারপাশে ঠান্ডা আরও বেড়ে যায়। আইয়ুবের অভিশাপ শেষ হবার বদলে আরও বেশি শক্তিশালী হতে থাকে, যেখানে বেসমেন্টের জিনিসপত্র নিজে নিজেই এদিক ওদিক পড়ে যেতে থাকে। ঠিক তখনই আইয়ুবের আত্মা ওদের সবার ওপর আঘাত করে, কিন্তু তাকে দেখার ক্ষমতা শুধু এলফির কাছেই ছিল। তার ছাড়া আর কেউই আইয়ুবকে দেখতে পারে না। এরপর আইয়ুবের আত্মা জেনার ওপর আঘাত করে। সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আইয়ুবের আত্মা তাকে নির্মমভাবে আছাড় মেরে 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 ফেলে। ওদের চিৎকার বেসমেন্টের বাইরে বসে থাকা নারা আর ক্রিস্টিও শুনে ফেলে। এই কারণে ক্রিস্টি বেসমেন্টের দরজা খুলে ভেতরে তাকায়, কিন্তু এলফি তাকে দরজা বন্ধ করতে বলে। তার আগেই আইয়ুবের আত্মা ক্রিস্টির ভেতরে ঢুকে যায়। এখন ক্রিস্টি পুরোপুরি আইয়ুবের কন্ট্রোলে চলে যায়। সে সবাইকে বেসমেন্টের ভেতরে বন্ধ করে রেখে নারার পেছনে লাগে। নারা প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালায় এবং একটা ঘরে গিয়ে লুকায়, কিন্তু ক্রিস্টির ওপর ভূত ভর করেছিল। সে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং নারাকে খুঁজতে থাকে, কিন্তু নারা আলমারির ওপরে লুকিয়েছিল। যেই মুহূর্তে ক্রিস্টি এটা বুঝে যায়, নারা আলমারিটা তার ওপর ফেলে দিয়ে নিজেকে বাঁচায়। ঠিক তখনই এলফি সেখানে পৌঁছে যায় এবং থামা ছাড়াই ক্রিস্টির ওপর আঘাত করতে থাকে, যতক্ষণ না তার মৃত্যু হয়। এখন আইয়ুবকে এই 7 জন বাচ্চার বলি দিতে হতো। তাদের মধ্যে দেবী, জেনা আর ক্রিস্টি, এই 3 জনের প্রাণ সে ইতিমধ্যেই নিয়েছে। ক্রিস্টির মৃত্যুর পর ওরা তার বডিটা কাপড়ে জড়িয়ে এক পাশে রেখে দেয়। এই সময় আমরা লক্ষ্য করি গাদিসের আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল। এখন সে কেন ব্যান্ডেজ বেঁধেছিল
এর কারণ আমরা সামনে জানতে পারব। এবার এলফির রাগ ফেটে পড়ে। সে মার্থকে বলে, তুমিই তো আমাকে ওই মন্ত্র পড়তে বলেছিলে, কিন্তু অভিশাপ শেষ হওয়ার জায়গায় আরও দুজনের প্রাণ চলে যায়। এখন আমি এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আমি নারাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এরপর বুডি ওদের ছেড়ে দেওয়ার জন্য গাড়ি বের করে, কিন্তু গাড়ি স্টার্টই হয় না। দেখে বোঝা যায় গাড়ির ওয়্যার কেউ কেটে দিয়েছে, যেন কেউ এলফিকে এখান থেকে যেতেই দিতে চায় না। এই সময় হঠাৎ আয়ুবের আত্মা এলফির সামনে এসে তাকে ভয় দেখায়, আর ভয় পেয়ে এলফি সেখানেই গাড়ির ভেতরে অচেতন হয়ে পড়ে। কিন্তু যখন এলফির চোখ খোলে, তখন সে নিজের সামনে তার বাবা লাসনাকে দেখে। এলফি এই সব কিছুর জন্য নিজের ফাদারকেই দায়ী করে। সে বলে, আপনি যদি টাকার জন্য শয়তানের সঙ্গে চুক্তি না করতেন, তাহলে আজ এসব কিছুই হতো না, আর ওই শয়তান আমাদের পেছনে লাগতো না। এর জবাবে লাসনা বলে, তুমি এখান থেকে পালাও। তোমাকে এখানে আনা শয়তানের চাল। ও শুধু এদেরই নয়, নারা আর তোমারও বলি নিতে চায়। যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে যাও। ঠিক তখনই হঠাৎ আয়ুবের আত্মা এলফির সামনে আসে। সে তার হাত ধরে পোড়াতে শুরু করে, আর সেই মুহূর্তেই এলফির চোখ খুলে যায়। আসলে বুডি তাকে অচেতন দেখে আবার ভেতরে নিয়ে এসেছিল। এখন এলফি বুঝে যায় সে যেটা দেখেছিল ওটা শুধু একটা ভিশন ছিল। কিন্তু যেই সে নিজের হাতের দিকে তাকায়, তার হুঁশ উড়ে যায়, কারণ তার হাত সত্যিই পুড়ে গিয়েছিল। এটা দেখে বুডিও কিছুই বুঝতে পারে না। এরপর এলফি বুডিকে জিজ্ঞেস করে, গাড়ির ওয়্যার কে কেটেছে? বুডি বলে, কে জানে, এখানে আসার আগে তো গাড়ি একদম ঠিক ছিল। এটা শুনে সবার মনে সন্দেহ জাগে, ওদের মধ্যেই কেউ একজন আয়ুবের সঙ্গে মিলে গেছে। সত্যটা জানার জন্য সবাই মিলে ওই কালো জাদুর বইটা দেখতে শুরু করে। এই সময়ই তারা বুঝতে পারে গাদিস অনেকক্ষণ ধরে কোথাও দেখা যাচ্ছে না, তাই লিও তাকে খুঁজতে চলে যায়। এদিকে এলফি বইয়ের ভেতরে অনেকগুলো রক্তলাগা আঙুলের ছাপ দেখতে পায়। এর মানে ছিল আয়ুবকে ডাকার এই রিচুয়াল আগেও কেউ করেছে, কিন্তু সবাই বলে ওদের মধ্যে কেউই এই রিচুয়াল করেনি। ঠিক তখনই এলফির মনে পড়ে গাদিসের আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল, মানে সম্ভবত এই রিচুয়ালটা গাদিসই করেছে। এরপর এলফি ওদের ছোটবেলার একটা ছবি খুঁজে পায়। এই ছবিটা দেখে তার সন্দেহ এখন নিশ্চিত হয়ে যায়। এলফি সবাইকে ওই ছবিটা দেখিয়ে বলে, আয়ুব তোমাদের সবাইকে ঘৃণা করত, তোমাদের মারত, পিটাতো। এই কথাটা তোমাদের মুখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু ওই একই ছবিতে গাদিস আয়ুবের একদম পাশে বসেছিল। সে তার হাত ধরেছিল, আর তার মুখে ছিল একটা হাসি। মানে এটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে গাদিস আর আয়ুবের মধ্যে কিছু একটা চলছিল। দুজনেই একে অপরকে ভালোবাসত। মানে এলফির সন্দেহ একদম ঠিক ছিল। গাদিসই ছিল যে আয়ুবের সঙ্গে মিলে কাজ করছিল, আর এটাই ছিল সেই বিষয় যেটা দেবী মরার আগে নোটিস করেছিল। এরপর আমরা লিওকে দেখি, যে গাদিসকে খুঁজতে খুঁজতে সেই একই ঘরে পৌঁছে যায় যেখানে ক্রিস্টির পজেসড লাশ রাখা ছিল। লিও তখনও ঘরের ভেতরেই ছিল। ঠিক তখনই গাদিস পেছন থেকে দরজা বন্ধ করে দেয়, একদম সেই একইভাবে যেভাবে ছোটবেলায় আয়ুব ওদের বন্ধ করে রাখত। দরজা বন্ধ হতেই লিওর মাথায় তার ছোটবেলার সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো মনে পড়তে শুরু করে, যার কারণে সে ভীষণ ভয় পেয়ে যায়। লিও ওয়াকিটকিতে বাকিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কারোর সঙ্গেই কানেকশন হয় না। ঠিক তখনই ঘরের ভেতরে রাখা ক্রিস্টির পজেসড লাশ হঠাৎ করে নড়ে ওঠে। ওটা নড়তেই পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়, আর পর মুহূর্তেই ও লিওর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ভীষণ যন্ত্রণাদায়কভাবে মেরে ফেলে। এরপর আমরা গাদিসকে দেখি, যার ওপর এখন আয়ুবের আত্মা পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিয়েছে। গাদিস বাইরে আসে আর সবার সামনে আয়ুবের প্রশংসা করতে শুরু করে। তার কথা ছিল, আয়ুব আমাদের ভালোবাসে, আমাদের উচিত তার জন্য নিজেদের বলি দেওয়া। এই সময়ে সে এটাও স্বীকার করে নেয় যে ওই রাতে দেবীর বলিও সে আয়ুবের সঙ্গে মিলেই দিয়েছিল। আসলে গাদিস অনেকবার ওই বইটা ব্যবহার করে আয়ুবকে ডেকে এনেছিল, কিন্তু তার শক্তি এতটা ছিল না যে সে আয়ুবকে চিরকালের জন্য এই দুনিয়ায় রাখতে পারে। সে শুধু কয়েকটা মুহূর্তের জন্যই ফিরে আসতে পারত। এখন আয়ুবকে চিরকালের জন্য আনার একটাই উপায় ছিল, বইয়ের ওপর এমন একজন মানুষের রক্ত লাগানো যার সম্পর্ক শয়তানি শক্তির সঙ্গে আগে থেকেই ছিল। আর সেই মানুষটা ছিল এলফি। মানে অনেক দিন ধরেই গাদিস প্ল্যান বানাচ্ছিল কিভাবে এলফিকে এই ফাঁদে টানা যায়। এলফির কিডন্যাপ হওয়া, মার্থাকে বোকা বানিয়ে তার মাধ্যমে সবাইকে রিচুয়ালের জন্য রাজি করানো, সবাইকে এক জায়গায় জড়ো করা, এই সব কিছুই গাদিস করছিল। এই পুরো প্ল্যানটাই ছিল গাদিসের, যাতে আয়ুবকে চিরকালের জন্য ফিরিয়ে আনা যায়।
এই সব কথা শুনে বুদির রাগ ফেটে পড়ে। সে ঝট করে ওই বইটা তুলে নিয়ে ওটা জ্বালানোর চেষ্টা করে, কিন্তু গাদিস নিজের শক্তি ব্যবহার করে তাকে বাতাসে ছুঁড়ে ফেলে জোরে মাটিতে আঘাত করে এবং বইটা আবার নিজের কাছে নিয়ে নেয়। কিন্তু তার শক্তি এলফির ওপর একদমই কাজ করছিল না। এলফি ঠিক এই কথাটারই ফায়দা নেয় আর গাদিসের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ঠিক তখনই গাদিস বুদিকে তুলে নিয়ে পুরো শক্তি দিয়ে এলফির দিকে ছুড়ে দেয়। এই সময় পেছন দিক থেকে মার্থা আসে এবং ছুরি দিয়ে গাদিসকে মারার চেষ্টা করে, কিন্তু গাদিস ওই ছুরিটাই মার্থার পেটের ভেতর গেঁথে দেয়। তবে এই ফাঁকেই মার্থা ওই বইটা নিজের কাছে রেখে দেয়। এরপর এলফি মার্থাকে ধরে সাহায্য করে একটা ঘরের ভেতরে নিয়ে আসে, কিন্তু ঠিক তখনই গাদিস সেখানে এসে ওই ঘরে আগুন লাগিয়ে দেয়। এখন মরার আগে মার্থা এলফির হাতে ওই বইটা দিয়ে বলে, এই বইয়ের ভেতরে অনেকগুলো মন্ত্র আছে, এর মধ্যে থেকে একটা সঠিক মন্ত্র খুঁজে ওটা পড়ো। ওটা পড়লে তুমি শক্তি পাবে, এমন শক্তি যার সাহায্যে তুমি আইয়ুবের সঙ্গে লড়াই করতে পারবে। এতটুকু বলেই মার্থা মারা যায়। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর অবশেষে এলফি এমন একটা মন্ত্র পেয়ে যায় যেটা দিয়ে আইয়ুবের শক্তি আটকানো যায়। সে ওই মন্ত্রের ওপর নিজের রক্ত লাগায় আর পড়তে শুরু করে। মন্ত্র পড়া মাত্রই এলফির ভেতরে একটা নতুন শক্তি চলে আসে। এখন সে হাত না লাগিয়েই জিনিস নড়াতে পারছিল, ওগুলোকে বাতাসে তুলে ছুঁড়ে মারতে পারছিল। এরপর এলফি আঘাতপ্রাপ্ত বুদিকে নিয়ে বাড়ির বাইরে আসে আর নারাকে বাঁচানোর জন্য আবার বাড়ির ভেতরে ঢোকে। নারাকে খুঁজতে খুঁজতে সে আগে বেসমেন্টে নামে, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায় না। এরপর যখনই সে ওপরের ঘরে যায় তখন সেখানে নারাকে দেখে, যে গাদিসের হাত থেকে বেঁচে এক কোণে লুকিয়েছিল। এখন এলফি তাকে নিয়ে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই গাদিস এসে এলফির ওপর আক্রমণ করে এবং তার ওপর রক্ত বমি করতে শুরু করে। এলফির কাছে এখন শক্তি তো ছিল, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করতে হয় এখনও সে বুঝতে উঠতে পারেনি। ঠিক তখনই গাদিস নিজের লম্বা কালো জিভ বের করে এলফিকে পজেস করার চেষ্টা করে, কিন্তু এলফি সাহস করে একটা ছুরি তুলে নিয়ে গাদিসের জিভের ওপর জোরে আঘাত করে। ব্যথা আর রাগে পাগল হয়ে যাওয়া গাদিস এলফিকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এখন এলফি আর নারা লুকিয়ে পড়ল। সেখানে এলফি নিজের নতুন শক্তিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই গাদিস হঠাৎ করে ওদের ওপর আক্রমণ করে বসে। এখন গাদিস শেষ পর্যন্ত এলফিকে মেরে ফেলতেই যাচ্ছিল, আর এলফির কাছে আর কোনো পথ বাকি ছিল না। এমন পরিস্থিতিতে এলফি শেষবারের মতো নিজের শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এইবার সে পুরোপুরি নিজের শক্তিকে কন্ট্রোল করতে পারে এবং নিজের শক্তি দিয়ে একটা ব্লেড তীব্র গতিতে গাদিসের শরীরের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর এলফি নারাকে নিয়ে বাইরে দৌড়ে পালায়। বাইরে বুদি গাড়ি নিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই আধমরা অবস্থায় গাদিস বাইরে আসে এবং এলফিকে মেরে ফেলার কথা বলতে থাকে, কিন্তু তখনই বুদি নিজের গাড়িটা সোজা গাদিসের উপর চাপিয়ে দেয়, যার ফলে তার বাকি থাকা প্রাণটুকুও বেরিয়ে যায়। এখন গাদিস মারা যাওয়ার পর আইয়ুব তার শরীর থেকে বেরিয়ে আসে, আর এই দৃশ্যটা ভীষণ ভয়ের ছিল। বেরিয়েই আইয়ুব সোজা এলফির শরীরের ভেতর ঢুকে যায়। এর ফলে এলফি আবার একবার অজ্ঞান হয়ে যায়। এখন তার সামনে ছিল ডেভিল, মানে সেই শয়তান যার সঙ্গে আইয়ুব চুক্তি করেছিল। ডেভিল এলফিকে বলে, তুমি আমাকে এড়িয়ে যেতে অনেক চেষ্টা করেছ, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আমার সামনে আসতেই হয়েছে। তোমার আত্মা কখনোই তোমার ছিল না। তোমার বাবা ওই নারীর সাহায্যে আমার পুজো করেছিল। টাকা পাওয়ার জন্য সে তোমাকে বলিদান দিতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে আমাকে ধোঁকা দিয়ে দেয়। কিন্তু সে এটা জানত না যে তোমার বলি আগেই আমার নামে লেখা হয়ে থাকত। এখন তুমি আমার দাস, তোমার আত্মা পুরোপুরি আমার দখলে। এদিকে আইয়ুব নিজের চুক্তি পূরণ করতে পারেনি, কারণ ওই 7 জনের মধ্যে এখনও বুদি জীবিত ছিল। এই কারণেই ডেভিল আইয়ুবকে তার ব্যর্থতার শাস্তি দিচ্ছিল। এখন আইয়ুব কখনোই মুক্তি পাবে না, সে চিরদিনের জন্য ওই যন্ত্রণার মধ্যেই আটকে থাকবে। ঠিক তখনই এলফির চোখ খুলে যায়। এখন 3 জন কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু আসল বিপদ এখনও শেষ হয়নি, কারণ এখন এলফির আত্মা পুরোপুরি ডেভিলের দখলে ছিল। এখন দেখার বিষয় ছিল যে এরপর ডেভিল এলফির সঙ্গে কি করবে। যদি আপনি এখান পর্যন্ত, মানে ভিডিওর একদম শেষ পর্যন্ত পৌঁছে গিয়ে থাকেন, তার মানে আপনার ভিডিওটা ভালো লেগেছে। তাই ভিডিওতে লাইক দিয়ে হাইপ তৈরি করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে আরও একটা রোমাঞ্চকর হরর মুভির সঙ্গে।